যেই দেশে চোর চোর বলে চিৎকার করলেই মানুষ ছুটে গিয়ে উক্ত চোরকে ধরে ফেলে, সঙ্গে সঙ্গেই উন্মত্ত জনতা গণধোলাই দেয়, কখনো কখনো মারের চোটে সেই চোর মরেই যায়, কারো কোনো শাস্তি হয় না। সেই দেশেই দেশের বৃহত্তম ব্যাংক, একমাত্র সরকারি ব্যাংক, যে ব্যাংককে দেশের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংক বলে উল্লেখ করা হয়, এই ব্যাংকে 2.5 লক্ষাধিক কর্মী এবং প্রায় 50 কোটি অ্যাকাউন্ট আছে। সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের কাউন্টার থেকে দিন দুপুরে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়লে তার গায়ে এতটুকুও আঁচড় লাগে না। চোরকে চুরি করা টাকাটাও ফেরত দিতে হয় না, উল্টে সেই চোরই চুরি করা কাউন্টারের নিরপরাধ ক্যাশিয়ারের চাকরি খেয়ে নেয়। বলতে ভুল হচ্ছে না, স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা ওই চোরই চুরি করা কাউন্টারের ক্যাশিয়ারের চাকরি খেয়ে নেয়। এরকম অদ্ভুত ঘটনা কি দেশে আর কখনো ঘটেছে? আমার নাম দেবব্রত দাস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার ক্যাশ কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ে। এইটা টাকা চুরির সিসিটিভি ফুটেজ এসবিআই মালদা ব্রাঞ্চের। চোরটা স্টেট ব্যাংকেরই একজন খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী। এই খুব ইম্পর্টেন্ট কথাটা আমার না, এটা স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের তখনকার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার প্রথম যেদিন আমার ওপর অত্যাচার শুরু করে সেদিন বারবার করে উল্লেখ করছিল। 65 lakhs সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। এসবিআই মালদার কাছেই চিত্তরঞ্জন মার্কেটে বিষ্ণু ঘোষের দোকান। চুরির ঘটনার পরেই মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার ট্রান্সফার হয়ে চলে যান। তাদের পরিবর্তে উজ্জ্বল কুমার নতুন চিফ ম্যানেজার হয়ে এবং বিশাল কুমার নতুন ক্যাশ ক্রেডিট ম্যানেজার হিসেবে মালদায় আসে। উজ্জ্বল কুমার ও আরেকজন নতুন আসা অফিসার পার্থ চক্রবর্তী প্রথম যেদিন সিসিটিভি ফুটেজ দেখে সেদিন ফুটেজ দেখেই আমার সঙ্গে এত দুর্ব্যবহার করেছিল, মনে হচ্ছিল আমি যেন ক্রিমিনাল। সেই সময় সেখানে আগের ক্যাশ ক্রেডিট ম্যানেজারও উপস্থিত ছিল। তবে উজ্জ্বল কুমার আমাকে বলেছিল ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া 53,000 টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু ব্যাংক অর্থাৎ চিফ ম্যানেজার 1.5 মাসেও কোনোটাই করেনি। আমি টাকার কথা বলতে শুরু করলে চিফ ম্যানেজারের উত্তর দেওয়ার ভাষা ও ভঙ্গি ক্রমশই কর্কশ হতে থাকে। কেন? চোর টাকা চুরি করেছে, 1.5 মাস পার হয়ে গেছে, সিসিটিভির ফুটেজ প্রমাণ দেখে গেছে, চোরের লোক চোরের মালিক দেখে গেছে, বিভিন্ন লোক নিয়ে 3 বার, সবাই মেনে নিয়েছে, একজনও প্রতিবাদ করেনি। কেন টাকা দিতে দেরি হচ্ছে? আর টাকা চাইলে আমার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারের কেন ভঙ্গি আর ভাষা কর্কশ হচ্ছে? সেই সময়েই মালদা ব্রাঞ্চ থেকে কয়েকদিন আগে ট্রান্সফার হয়ে যাওয়া একজন সিনিয়র অফিসার আমাকে নিয়ে ইংলিশ বাজার থানার আইসির সঙ্গে দেখা করে চুরির ঘটনার কথা এবং 1.5 মাসেও টাকাটা ফেরত না পাওয়ার কথা বলেন। আইসিকে সিসিটিভি ফুটেজ দেখাই। আইসি ফুটেজ দেখে বিষ্ণু ঘোষকে ফোন করেন। বিষ্ণু ঘোষ তো প্রথমে বিশ্বাস করেন যে আইসি ফোন করছে, যাই হোক। তারপর বিষ্ণু ঘোষ বিষয়টার নিষ্পত্তি করতে 3 দিন সময় চান। আইসি বলেন 3 দিন না, আমি আপনাকে 7 দিন সময় দিচ্ছি, তার মধ্যে আপনি বিষয়টা নিষ্পত্তি করুন। বিষ্ণু ঘোষ 10 দিনেও টাকা ফেরত দেয়নি কিংবা আমাকে কোনো খবর দেয়নি। আমি আইসিকে সে কথা জানালে উনি বিষ্ণু ঘোষকে আবার ফোন করলে বিষ্ণু ঘোষ এবার ফোন ধরেনি। আইসি তখন একজন এসআইকে বিষয়টা দেখতে বলে কিছু নির্দেশ দেন। ওই এসআই আগের দিন সেখানেই ছিলেন বলে উনি বিষয়টা জানতেন। ওই এসআই সম্ভবত ফোনে বিষ্ণু ঘোষকে থানায় এসে দেখা করতে বলেছিলেন। এরপরেই একদিন সকালে অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে পাঠানো হয়। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আরও 2 জন অফিসারের উপস্থিতিতে আমার ওপর ভয়াবহ মানসিক নির্যাতন শুরু করে। নানা রকম নিয়মের কথা বলে ভীষণভাবে আমাকে ভীতি প্রদর্শন করতে থাকে। অজস্র মিথ্যা অপবাদ দিয়ে আমার চূড়ান্ত অপমান করতে থাকে। প্রায় 40 মিনিট ধরে আমার ওপর ওই অত্যাচার চলতে থাকে। আগে থেকেই আমার সন্দেহ হওয়ায় আমি আমার ওই ভয়ঙ্কর অত্যাচারের ভয়েস রেকর্ড নিতে পেরেছিলাম। সেই ভয়েস রেকর্ড থেকে কিছু অংশ আমি এখানে শোনাচ্ছি। টাকা চুরির সিসিটিভির সঙ্গে ওই ভয়েস রেকর্ড জুড়ে দিয়ে ভিডিওর মাধ্যমে শোনাচ্ছি। আপনি না, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি অ্যাকশন। এইটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। এইটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট।
उल्टे आपने खूब भगवान, उल्टे आपने खूब भगवान, उल्टे वो आपके ऊपर क्या क्या चार्ज लगाएगा आपको बोल देता हूँ। वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वर्णित किया उस कांड को। अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है, आपने उसको वर्णित किया। पनिशेबल आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके ऊपर। दूसरा, किसी का सेल्फ रेस्पेक्ट को आप इस तरह से तोड़े। देखो एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছে করে করেছেন, ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই যে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেই। আপনার রেক্টিফিকেশন হলো আপনি জানেন না, তো কোনো লোক আপনি জানেন না রেক্টিফিকেশন হলো কি হয়। আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখতে দিলাম, আমি বেকার ব্যাপার তো টাকা রেক্টিফাই করতে পারি, আপনি করেন না। তো সেরকম ছিল না, এমনটা ঠিক দিয়েছি আমি। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। আমাদের এই জিনিসটা জানেন না, এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4,53,000 উনি আমাকে যে কমপ্লেন লেটার দেবেন, আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব। ইনস্ট্যান্ট, আমি 1 মিনিট দেরি করবো না, কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। নমস্কার, আরে না পাঁচ আচ্ছা, এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম। ও বললো আমি সিটি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি, দিয়ে দেবো। एक 65 लाख का प्रपोजल लाने में एक आरएमएमई का तो दिन नहीं है लाना प्रपोजल। आपका राइट हैंड मुझे लेफ्ट साइड में दिखाई देता है, मुझे रिटर्न में दीजिए ना कि बैंक को उसके अगेंस्ट में लीगल एक्शन लेना है, मुझे दीजिए लिखिए। আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে, তো আমিও সবাইকে বলছি মোটামুটি আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম ওই জোনে দয়া করে ফেলেন না। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য গিয়েছিলাম। আপনি এবার আমাকে স্পেশালি দেখে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, এটা আপনার ক্ষতি আমি করে দেবো, বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো নেই। আপনি আমাকে টানছেন, ওনাকে টানছেন, দুজনকে টানছেন। 65 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचाया था, लेकिन बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं है। কিন্তু এখন যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে। আমাকে যেটা দিতে যাচ্ছেন থানাতে বসে আছে এখন, तब तो नहीं बचिएगा। इस तरह उसका बेटा भी तो एचडीएफसी बैंक में उसी दिन बोलते हैं, क्या बोले वो तो नहीं यहाँ पे हम खिले दूसरे दिन उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया। पैसा भी तो रेडी था, उसको हम एक फोटो दिखा दी, पैसा अरेंज करनी है, कैसे भी देगा, लेकिन देगा। एक बार बोले नहीं देगा कि ताकत भी देना, वो आदमी भी सही है, वो चाहता परसों को बोल सकता था। उस मीटिंग में बोल सकता सर, वो कुछ नहीं बोल रहा है। उस मीटिंग में अगर बोल रहा है उनको ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता आरएम सर ছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি। তো আমি বলেছি কাজ रिपोर्ट কাস্টমার দেন। হ্যাঁ, আর উল্টো পেছনে বসেছিল অনেকটা। হ্যাঁ, কোনো ওয়ে আউট বা কোনো মানে আমি আর ঠিক আছে আমি সারেন্ডার করে দিলাম। আমি এটাতে নাই, আমি এটাতে আর দিয়ে তুমি কভার কোনো আমার করেছি। আপনাদের জন্য আমি আমার ওয়াইফের ফোন করতে দেখে দিই। আমি মালদার বিবেকানন্দ স্কুলে পড়েছি, হয়তো এর প্রভাবেই আমি ছোট থেকেই শৃঙ্খলা পরায়ণ ও দায়িত্বশীল, যথেষ্ট শান্ত ও ভদ্র। অত বছর চাকরি করলেও ব্যাংকে আমি কখনো বাজেভাবে কথা বলিনি কারোর সঙ্গে, কিংবা আমাকেও কখনো বাজে কথা শুনতে হয়নি। সেদিন যেভাবে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে, অপ্রাসঙ্গিক ও অবান্তর বিষয় নিয়ে যে কুৎসিত আক্রমণ আমাকে করা হয়েছিল, তাতে এই কুৎসিত অপবাদগুলো আমার অন্তরে তীরের মতো বিঁধছিল। আমার হাই ব্লাড প্রেশার ও প্যালপিটেশন আগের থেকেই ছিল। আমার শারীরিক অবস্থা সেদিনে এত খারাপ হয়ে গেছিল যে আমি সেখানেই হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারতাম। আমি প্রায় সেন্সলেস হয়ে এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আমার স্বভাব ও শারীরিক অবস্থার কথা বললাম এই জন্য যে তাহলে কিছু মানুষ হয়তো বুঝতে পারবে যে বিনা দোষে অত সিনিয়র একজন স্টাফকে কি নির্মমভাবে ওই স্টেট ব্যাংকের ওই অফিসাররা অত্যাচার করেছিল, এবং একটা চোরের জন্য, যেই চোরটা আমার কাউন্টার থেকেই টাকা চুরি করেছিল এবং সিসিটিভিতে ধরা পড়েছিল। কিন্তু ওটা ব্যাংক থেকে টাকা চুরি করা, আমার ব্যক্তিগত টাকা না। আমার ইউনিয়ন আমার পাশে দাঁড়ায়নি কেন তা জানি না। চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং সিসিটিভি ফুটেজে চুরির স্পষ্ট প্রমাণ দেখা সত্ত্বেও একজন স্টাফও আমার পাশে দাঁড়ায়নি। এমনকি আমার ইউনিয়ন এবং অন্য কর্মীরা আমার ওপর অত্যাচার হচ্ছে জানা সত্ত্বেও কেউ একটাও কথা বলেনি। উল্টে চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষের সঙ্গে চক্রান্ত করে স্টেট ব্যাংকের অফিসার ও কর্মীরাই ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা, ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না, ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে ইত্যাদি মিথ্যা কথা প্রচার করা হয়েছে। আমার ধারণা মালদার মানুষ স্টেট ব্যাংকের ওই মিথ্যা প্রচারেই বিশ্বাস করেছে। স্টেট ব্যাংকের অফিসার ও কর্মীরা কত কুৎসিত মানসিকতার, কত বড় প্রতারক, প্রবঞ্চক, বিশ্বাসঘাতক, দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতি ঘনিষ্ঠ। তাদের মানবিকতা, নৈতিকতা, সততার কত অভাব
তারা কত হৃদয়হীন ও নৃশংস সেটা পরিষ্কার বোঝা যাবে এই দুটো ভয়েস রেকর্ড শুনলে। এবং এটা 100% এসবিআই অফিসার ও কর্মীদের সম্পর্কেই প্রযোজ্য। স্টেট ব্যাংক ও চোর এবং চোরের মালিক বিষ্ণু ঘোষের মধ্যে যে অশুভ আঁতাত হয়েছিল, সেই আঁতাতের অংশীদার সবাই স্টেট ব্যাংকের, সক্রিয়ভাবে সহযোগিতা করে বা নিষ্ক্রিয় থেকে। এই দুই ভাগের মধ্যে যারা পড়ে তারা সবাই চোরের পক্ষে সমর্থন ও সাহায্য করতে এবং নিজেদেরই সহকর্মী সম্পূর্ণ নিরপরাধ ক্যাশিয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল বলে ধরে নেওয়া যায়। সামান্য কয়েকজন হয়তো এই চক্রান্তে সম্মত ছিল না, কিন্তু তাদের পক্ষে বিরোধিতা করাও সম্ভব ছিল না। যদিও এমন একজনের কথাও আমার জানা নাই, কিন্তু কিছু ব্যতিক্রম থাকতেই হবে। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে মালদা বেঞ্চের 40 থেকে 50 জন, মালদা জেলার কয়েকশো, সারা বাংলার 18-20 হাজার অফিসার ও কর্মীর মধ্যে একজনও প্রতিবাদ করবে না। একদম প্রথম স্তরে আটকানো না গেলে তো ইউনিয়নগুলোর হস্তক্ষেপ করা অবশ্যই কর্তব্য ছিল। ইউনিয়ন নিশ্চয়ই হস্তক্ষেপ করেওছে। ব্যাংক কর্তৃপক্ষের জঘন্য ওই অন্যায় কাজে বাধা না দেওয়ার বিনিময়ে কোনো ডিল করেছে। কয়েকজন বড় নেতা তো আমার কাছে সরাসরি ঘটনার বিষয়ে শুনেছে, যাদের সঙ্গে আমি বারবার ফোনে কথা বলে তাদের সাহায্য চেয়েছি। কিন্তু দুটো ইউনিয়নই চোরদের পক্ষেই সমর্থন ও সহযোগিতা করেছে। আছে সারা দেশের 2.5 লক্ষাধিক কর্মী। সারা বাংলার 18-20 হাজার কর্মীর সবাই মেরুদণ্ডহীন কাপুরুষ, যাদের মধ্যে সামান্যতম মানবিকতা নৈতিকতা নাই, যাদের সবাই সজ্ঞানে স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করা এক চোরকে, ওই চোরের মালিক বিষ্ণু ঘোষ, যে 65 লাখ টাকার সিসি আর 15 বছরের পুরনো সিসি অ্যাকাউন্ট থাকা একজন খুব ইম্পর্টেন্ট সিসি কাস্টমার হয়ে স্টেট ব্যাংকের ওপর নোংরাভাবে প্রভাব খাটাচ্ছে, তাদের অপরাধের স্বীকৃতি দিয়ে চুরির ঘটনা ধামাচাপা দিয়ে সিসিটিভি ফুটেজ গায়েব করে চোরকে সসম্মানে মুক্তি দিলই শুধু না, তারা সবাই চোরের প্রেস্টিজ রাখতে কোনো অপরাধ ছাড়াই অত্যাচার করে আমাকেই চাকরি ছাড়া করার কাজে সমর্থন ও সহযোগিতা করলো। চোরের প্রেস্টিজ রাখার এই বিষয়টা তার একটা ভয়েস রেকর্ডের প্রমাণ সহ আলাদা করে দিচ্ছি, এটার পরে দেবো। যে থার্ড পার্টি চুরি হওয়া টাকাটা বিষ্ণু ঘোষের কাছ থেকে এনে আমাকে দিতে চেয়েছিল, কিন্তু বিষ্ণু ঘোষ ব্যাংক থেকে কোনো টাকা চুরি হয়নি জানিয়ে টাকা দেয়নি। যেহেতু সে থার্ড পার্টি সিসিটিভি ফুটেজ দেখেছে, তাই ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি কথাটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই সে স্টেট ব্যাংকের দিক থেকে ঠিক কী হয়েছে জানার চেষ্টা করে। সেই খবরটা সে এত ঠিকঠাক শব্দ ব্যবহার করে, ঠিকঠাক সুরে, এবং তার নিজের যে অনুভূতি, প্রচণ্ড বিস্ময়, আশঙ্কা ও চোরের বদলে স্টেট ব্যাংকের সবাই মিলে ইউনিয়ন সহ আমার বিরুদ্ধেই যে ষড়যন্ত্র করে আমার ভয়ঙ্কর ক্ষতি করতে চলেছে, এই সব কিছুই এত ঠিকভাবে প্রেজেন্ট করেছে যে আমার মনে হচ্ছিল উজ্জ্বল কুমারের কাছ থেকে যেন সরাসরি আমি শুনছি। অন্যটা, সে স্টেট ব্যাংকের টিম ও চোরের টিম সিআর মার্কেটের, চিত্তরঞ্জন মার্কেটের ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি সঞ্জীব দা বলছে তাকে, তার কাছে জেনেছে। প্রথমটাতে একটা কথা আছে, ব্যাংক তো ওদের লাইনেই কথা বলছে, অর্থাৎ বিষ্ণু ঘোষ ওকে যা বলেছে স্টেট ব্যাংকও সেই লাইনেই কথা বলেছে। যেমন চুরির ঘটনার দিন বিষ্ণু ঘোষ ও চোরকে স্টেট ব্যাংকে টাকা হলে বিষ্ণু ঘোষ বলেছিল ওই টাকা চুরি হয়নি, দেখেন ব্যাংকেই কোথাও আছে। এবার বলছে হ্যাঁ ওই টাকা চুরি হয়নি, দেখেন ব্যাংকেই কোথাও আছে। এটা এত বাজে কথা ছিল আমাকে উদ্দেশ্য করে বলা যে এটা তো কখনোই ভোলা যাবে না। অপরাধী ক্রিমিনালরা কত শয়তান হতে পারে আমার ডাইরেক্ট অভিজ্ঞতা হলো এই বিষ্ণু ঘোষের কাছ থেকে আর স্টেট ব্যাংকের সবার কাছ থেকে। আপনাকে একটা কথা গোপন করতে করেছিলাম, আপনারা বলি, এখন আপনাকে ক্লিয়ার বলি। এখন আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে, ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে, ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে। ব্যাংক এটাকে কি সত্যি রাজিরা, ব্যাংক পরিষ্কার করছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বহুরকম হারিয়ে গেছে, মানে বাজে অবস্থা, মানে যা অবস্থা মানে আপনি জানেন না, মানে এটাতে আপনার যে কি হবে, মানে টাকাটা যে উঠবে কিনা, যেহেতু ব্যাংকে দেখে বসেছে। শোনেন, আমি ঘটনাটা জেনে আপনাকে ফোন করতাম যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আপনাকে ব্যাংক পরিষ্কার বলছে কাস্টমারের কোনো ফল্ট নেই, কোনো ফল্ট নেই। এটা টাকা মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না, মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না, মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে কাস্টমার আমি ঠিক মতো যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিচ্ছে,
মানে যেটুকু করতে গেলে তোদের ব্যাংকে পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা ভয় দেখাচ্ছি, কারণ নিয়মটা আমি জানি এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিশে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য, পুরোটাই ক্ষতি করার জন্য, পুরোটাই ক্ষতি করার জন্য। ব্যাংকের দিক থেকে যদি পুরো প্রেশার থাকছে না, টাকাটা কিছু অসুবিধা হবে, কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। কেউ বুঝতে পারছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। সবাই পুরো ব্যাপারে। সঞ্জীব দা ডিস্ট্রিক্ট মার্কেটের সেক্রেটারি এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা, তো বলছে আমি শুধু কি আছি, বলছে আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা যে এই বুঝতে পারি ঘুরিয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো, ক্যাশ মিলে গেছে, সম্পূর্ণটাই সাজানো, ক্যাশ মিলে গেছে, সম্পূর্ণটাই সাজানো। ও বলছে আমার কারণে মেরে ঘটনাটা, কিন্তু ঘটনাটা আমি এইভাবে পাইনি। এখন দাদা আমি ড্রাইভ করে তোমাকে বলছি, তুমি আমাকে 10 মিনিট টাইম দেবে, তোমাকে আমি দেখিয়ে দেবো ঘটনাটা। গভর্নমেন্টের থেকে ফিরলেই তোমাকে আমি ফোন করবো, তুমি আসো, আমি এর একটা সমাধান করবো। তোমার মুখ থেকে সব ঠিক উল্টো ঘটনাটা শুনলাম, বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি ঠিক ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীব বক্তব্য হচ্ছে, তুমি যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা। ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম সিসিটিভি ফুটেজ থেকে টাকা চুরি করার একটা স্ক্রিনশট। আমি যে ইউনিয়নের সদস্য হয়েছিলাম রিটায়ারমেন্টের পর, সেই এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাকে ফোন করে পোস্টটা করার জন্য কিছু উপদেশ দিয়েছিল, হুমকি দিয়েছিল ব্যাংকের হয়ে। ব্যাংক ও চোরের চক্রান্তের কারণে যেভাবে আমাকে চাকরি ছাড়তে হয়েছিল সেই বিষয়টাকে জাস্টিফাই করতে কিছু কথা বলেছিল। অর্থাৎ আমার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্যাংকের হয়ে এবং চোরের হয়ে ওকালতি করলো, আমার জন্য না। আর এটা এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, যে স্টেট পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল, হ্যাঁ, কিন্তু ও কেন থানায় গেল? থানায় বলছে আর কি, যেটা থানায় যাওয়ার জন্য এখন পার্টিতে এদের ভার্সন হচ্ছে তুই কেন থানায় দিলে, থানার দিক থেকে ওদের যত কিছু বলেছে এইটা ওদের বলেছে, নাহলে আমরা টাকাটা দিয়ে দেবো বলেছিলাম, টাকাটা দিয়ে দিতাম, কয়েকদিন টাকাটা দিয়ে দিতাম, কিন্তু এখন আর আমরা ওইটা থেকে ফিরে আসবো না। স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আমাকে চুপ করে থাকতে বলেছিল। চোর টাকা চুরি করেছে আমার কাউন্টার থেকে, আমাকে চুপ করে থাকতে হবে? ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। এসবিআই মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার সিসিটিভি ফুটেজ দেখার পর আমাকে এই কথা বলেছিল, কিন্তু ব্যাংক বা চিফ ম্যানেজার তারপরেও 1.5 মাস চুপ করেছিল কেন? আমার কাউন্টার থেকে টাকা চুরি করা চোরের শর্তে আমি চাকরি করব নাকি? স্টেট ব্যাংক কর্তৃপক্ষ ও 2.5 লক্ষাধিক স্টেট ব্যাংক কর্মচারী চোরের গোলাম হতে পারে, কিংবা চোরের মালিক বিষ্ণু ঘোষ, যে একজন স্টেট ব্যাংকের খুব ইম্পর্টেন্ট সিসি কাস্টমার, তার কাছে মাথা বিক্রি করে দিয়ে থাকতে পারে, কিন্তু আমি না। স্টেট ব্যাংক চোর, স্টেট ব্যাংক চোর, স্টেট ব্যাংক বিশ্বাসঘাতক, স্টেট ব্যাংক বিশ্বাসঘাতক, স্টেট ব্যাংক প্রতারক, স্টেট ব্যাংক প্রতারক। চোরের বিরুদ্ধে থানায় গিয়ে মৌখিকভাবে জানানোর জন্য চোর চুরি করা টাকা ফেরত দিল না, এটাই কি এখন আমাদের দেশের আইন? আর চোরের বিরুদ্ধে টাকা চুরি হওয়া ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ না নেওয়ায় এবং ক্যাশিয়ারকে চুরি হওয়া টাকা ফেরত দেওয়ার কোনো বন্দোবস্ত না করায় ক্যাশিয়ার থানায় গিয়েছে বলে সেই ডিপার্টমেন্টই বলছে তাদের পক্ষে আর ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কোথা থেকে?
ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি, ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না, কাস্টমারের কোনো ফল্ট নাই, ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা, ইত্যাদি ইত্যাদি। এই চোরের মালিক ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষ এবং স্টেট ব্যাংকের সব অফিসার ও অন্য কর্মীরা মিলে চক্রান্ত করে সম্মিলিতভাবে এই মিথ্যা কাহিনী প্রচার করে স্টেট ব্যাংক আমার সর্বনাশ কাজ করার কাজে যতটা এগিয়েছে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।